কাকে চায়? আমি বললাম, অনুপম বলছেন? লোকটা তখন বললো, ইয়েস, অনুপম। আমি বললাম, আমি অনিমেষ চ্যাটার্জি। লোকটার চেহারা নিমিষে যেন একটা ঝিলিক দিয়ে উঠলো, তার চোখ যেন মুহূর্তে চকচক করে উঠলো। তিনি অনেকটা আবেগপ্লুত হয়ে পড়লেন আমাকে দেখে, আর বললেন, আপনি আপনি সত্যি এসেছেন? আমি সত্যি অনিমেষকে দেখছি, আমি বিশ্বাস করতে পারছি না দাদা, আপনি সত্যি এসেছেন? আমি তখন বললাম, হ্যাঁ আমি এসেছি। লোকটা যেন আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন, থর থর করে কাঁপছিলেন। এক বুক ভরা কষ্ট যেন এতদিন বয়ে নিয়ে রেখেছিলেন, তা আজ আমাকে জড়িয়ে ধরে বার করে দিলেন মুহূর্তে। আমাকে জড়িয়ে ধরে বললেন, অনিমেষ, আজ আমি অনেক খুশি আপনি এসেছেন। আমি অনেক ভাগ্যবান, আপনি আমার বাসায় এসেছেন। আপনার মতো মহান ব্যক্তিত্ব আমার বাসায় আসবে আমি কখনো কল্পনা করতে পারি নাই, এটা হতেই পারে না। আপনি সত্যি এসেছেন? আমি তখন বললাম, আরে ছি, আপনি কি বলছেন? আমি খুব সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, আপনার মতন সাধারণ মানুষ কিচ্ছু না আমি। অনুপম, আপনি কাঁদবেন না, আমি মহান কেউ নই, ওই শুধু টুকটাক ভূত প্রেত নিয়ে একটু গবেষণা করি, আর কিছু নয়। লোকটা তখন বলল, মহান ব্যক্তিরা এমনই হয়, একদম নিরহংকার। আপনি মহান, আপনারা দেখে বোঝা যায়, সব গুণ আপনার ভিতরে আছে, আপনি আসলেই অন্যরকম মানুষ। আমি একটা মুচকে হাসি দিলাম। লোকটা বলল, ভেতরে আসুন। আমি এক পা ভেতরে দেওয়ার সাথে সাথে আমার ভেতরটা আবারও সে সংসর শব্দ হওয়া শুরু হলো। মনে হলো আমার ভেতরে কোনো যন্ত্র চলছে, আমি যেন ভয়ঙ্কর সেই আযাবে আবারও পতিত হচ্ছি। আমার চোখ বন্ধ করে মঞ্চে পড়তে শুরু করলাম। সে আওয়াজটা চলে গেল। আমি ভেতরে ঢুকে লক্ষ্য করলাম বাসার সামনে একটা ছোট্ট বাগান আছে, আর সামনে মেইন দরজার নিচ দিয়ে কেমন যেন একটা রক্ত গড়িয়ে গড়িয়ে বের হচ্ছে। আর স্পষ্ট দেখছিলাম বাসার একদম পেছনের সাইডে একটা ছাড় মতো কিছু একটা উকি ঝুঁকি মারছে, আর আমাকে দেখে পালিয়ে যাচ্ছে বারবার। বোঝাই যাচ্ছে দুষ্টু প্রেত আমাকে বারবার দেখা দিচ্ছে আর আমাকে ভয় পেয়ে পালানোর চেষ্টা করছে। আমি অনুপমের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা এগুলো কিসের রক্ত? অনুপম রয় আমার দিকে একটা হতাশ চোখে তাকালেন আর বললেন, ভেতরে চলুন, সব কিছু বলছি, চলুন। আমি তখন বললাম, চলুন পাবেন। আমি ধীরে ধীরে অনুপম রয়কে অনুসরণ করে করে এক পা করে এগিয়ে চলছি। ঠিক 5 কদম কিংবা 8 কদম এগুতে হঠাৎ করে কি মনে করে যেন পিছনে গেটে দিকে আমার নজর চলে গেল। আর আমি যা দেখলাম তা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমি আরেকটা অনিমেষ গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর আমার পাশে দাঁড়িয়ে আছে অনুপম রয়। তারা দুজন আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, মানে তাদের মুখটা বিশাল বড় একটা হাঁ হয়ে গেছে। লক্ষ্য করলাম আমার মতো দেখতে সে অনিমেষের চেহারাটা ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠেছে। সে অনিমেষের মুখ থেকে থক থক করে কালো কালো আলকাত্রার মতো কিছু একটা বেরিয়ে আসছে, তরল জাতীয় কিছু একটা বেরিয়ে আসছে, এবং চোখের নিচে কালি পড়ে গেছে। আর সে অনিমেষের চোখ যেন কুচকুচে কালো হয়ে গেছে, আর আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আর একই সাথে অনুপম রয়ের চেহারাও মুহূর্তের মধ্যেই বিভৎস হয়ে গেল, এবং তার চোখ মুখ কালো হয়ে গেল, এবং সেখান থেকে যেন কালো কালো কিছুটা বেরিয়ে আসছে, এবং সেটা মাটিতে পড়ছে, এবং তাদের হাত পায়ে যেন মাছি ভন ভন করছে। উৎফট অবস্থা। এরপর যা দেখলাম তার থেকে আমার গায়ে লোম দাঁড়িয়ে গেল। আমি দেখলাম সে ভয়াবহ অনিমেষ এবং অনুপমের পেট থেকে কালো মতো কিছু একটা সাপের মতো বেরিয়ে আসছে, যেন পেট ফেটে সেটাকে বেরিয়ে আসছে। আমি সব দেখে এত বেশি ভয় পেয়ে গেছিলাম, আমার বুকের হার্টবিটটা অনেক বেশি বেড়ে গেল, এবং মুহূর্তেই আমি থর থর করে কেঁপে উঠলাম। যে ভাই, আপনার মাথার ভিতরে নিশ্চয় প্রশ্ন আসতেই পারে, আমি এত বেশি প্রেত নিয়ে গবেষণা করা একজন মানুষ, এই এত কেস সলভ করেছি, সে আমি কেন সেদিন ভয় কাতর হয়ে গিয়েছিলাম? তবে আপনাকে একটা কথা বলতে চাই, আমি তো মানুষ, আমি তো রক্তে মাংসে করা একজন অতি সাধারণ মানুষ। আমারও ভয় আছে, আমিও ভয় পেয়ে ঘেমে উঠি। তবে আমি বুঝতে পারি
যে এসব সত্য নয়, আর বাকি মানুষগুলো এসব সত্য ভেবে বেশি ভয় পেয়ে যায় আর ঠিক তখনই পজেস্ট হয়ে যায়। যাই হোক, আমি যখন দেখলাম এভাবে তাদের পেট ফেটে ভয়াবহ কিছুটা বেরিয়ে আসছে, তখন আর আমি দেরি না করে দ্রুত আমার চোখ বন্ধ করে মন্ত্র পড়া শুরু করে দিলাম। কারণ আমি জানি আমার ভেতরে যে প্রেতটা বসবাস করছে সেটা আমাকে গুমরাহ করার চেষ্টা করছে, আমাকে অনেক বস্তু দেখাচ্ছে বা অসম্ভব কিছু তৈরি করছে, আমাকে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে এবং আমার ব্রেনের ভেতরে আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি দ্রুত চোখ বন্ধ করে মন্ত্র পড়লাম। এরপর চোখ খুলে সামনে তাকিয়ে দেখি সেই ভয়াবহ অনিমেষ এবং অনুপম রয় ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি আবার চোখ বন্ধ করে জোরে জোরে মন্ত্র পড়া শুরু করলাম, সামনের দিকে ফু দিলাম, আবার চোখ খুললাম। এবার দেখলাম তারা আরো এগিয়ে আসছে, মাত্র এক হাত তুলে দাঁড়িয়ে আছে। এরপর আমি চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করছি, এমন সময় আমার ঘাড়ে কে যেন হাত রাখলো, আর ঠিক তখনই আমি এত বেশি ভয় পেয়ে গেছিলাম যে চিৎকার করে উঠলাম ভয়ে। এরপর আমি পেছনের দিকে তাকিয়ে দেখলাম অনুপম অদ্ভুত একটা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। অনুপম রায় বলল, কি হয়েছে দাদা? হ্যাঁ, ওর রসা। আমি আবারও সে অনিমেষ এবং অনুপমের দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই সেখানে। আমি নিজেকে আবারও স্বাভাবিক করে মাথায় একটা ঝাঁকি দিয়ে বললাম, হ্যাঁ না না কিছু না, আসলে একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম আর কি, তাই একটু দাঁড়িয়ে গেছিলাম। অনুপম একটা মুচকি হাসি দিয়ে বলল, আসুন আসুন, ভেতরে আসুন। আমি বললাম, হ্যাঁ চলুন। আমি ধীরে ধীরে এগিয়ে যখনই বাসার দরজার কাছে গেলাম, লক্ষ্য করলাম অনুপম পায়ের নিচের রক্তগুলো এড়িয়ে দরজাটা খুললো, আর দরজা খোলার সাথে সাথে লক্ষ্য করলাম ছোপ ছোপ রক্তে বাসার বেশের আশেপাশে সবকিছু ভরে গিয়েছে। অনুপম দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো, কিন্তু আমি তখনও ভেতরে প্রবেশ করিনি। এর মূল কারণ, আমি যখন কোনো মানুষের বাড়ির ভেতরে প্রবেশ করি ঠিক তার আগে নিজের শরীর বন্ধ করে নিই। আমি শরীর বন্ধ করার মঞ্চ পড়ে নিলাম বিড়বিড় করে। এরপর আমি ধীরে ধীরে বাড়ির মূল ফটকে প্রবেশ করলাম। বাড়িতে ঢুকেই আমি বুঝতে পারলাম বাড়ির বাইরের দিকটা যেমন লাগছিল দেখতে জনজীর্ণ, একদম পুরো বাড়ি টাইপের, বাড়ির ভেতরের দিকটা একদম তার উল্টো। ভেতরে ঢোকার পরেই একটা ড্রয়িং রুম পড়ে এবং 4টা সোফা পাতা আছে, এছাড়া টেবিল আছে চা পান করার জন্য, এবং সামনে 2টি রুম দেখা যাচ্ছে। এবং আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক বাম পাশে ছোট্ট একটা লাইব্রেরি, মানে অনেকটা শোকেসের মতো কিছু একটা আছে এবং সেগুলোতে বই সাজানো আছে। আমি লক্ষ্য করলাম রক্তের ছোপ ছোপ দাগগুলো সামনে 2টো রুমের বাম সাইডে যে রুমটা আছে সেখান থেকে এই রক্তটা আসছে। বোঝা যাচ্ছে ওই রুমে কোনো ঝামেলা আছে। আমি মোটামুটি ধরে নিয়েছিলাম আমি কোনো খারাপ প্রেতের অস্তিত্ব টের পাবো এই বাড়িতে প্রবেশ করার পর, আর এজন্যই আমি বাসার ভেতরে ঢোকার আগে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। লক্ষ্য করলাম কিছুই ঘটল না, না কোনো প্রেতকে দেখতে পাচ্ছি, না কারোর আওয়াজ শুনতে পাচ্ছি, না কোনো কিছু ফিল করতে পারছি, না আশেপাশের পরিবেশটা কোন রকম পরিবর্তন করছে। সবকিছুই একদম স্বাভাবিক, মনে হচ্ছে এই জায়গায় কিচ্ছু হয়নি। কিন্তু এটাই যদি হবে, আমি বাসায় ঢোকার পর কেন বাসার একদম শেষের দিকে একটা ছায়াকে দেখলাম? তাহলে কি এগুলো আমার সাথে ধোঁকাবাজি হচ্ছে, নাকি এগুলো সবচেয়ে মায়া ছিল? প্রায় 5 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকার পর অনুপম আবারও বলল, কি হলো, দাঁড়িয়ে কেন দাদা, আসুন না। আমি ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে আমি নিচের রক্তের দিকে বারবার তাকাচ্ছিলাম। তখন অনুপম রায় বলল, কি একটা বিপদ দেখুন তো, বাসায় কাজের ছেলেটাও আজকে একটু দেরি করে আসো বলো, না হলে এত রক্ত পরিষ্কার করে ফেলতাম। আমি তখন বললাম, কিন্তু রক্তটা কিসের? হ্যাঁ, আর কিসের জন্য বা আসছে, কেন বা আসছে, আমাকে একটু খুলে বলুন তো। অনুপম রায় কিছুটা ইতস্তত বোধ করে বলল, এটাই তো মূল সমস্যা। আমি বললাম, মূল সমস্যা মানে? অনুপম রায় তখন বলল, বলছি সব বলছি, আপনি আগে বসুন সবাই, আগে একটু রিল্যাক্স হন, এরপর সবকিছু বলছি, ঠিক আছে? আমি হাসিচোখ মাথা নাড়িয়ে সোফার দিকে বসে পড়লাম। কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে একটু রহস্যময় হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করে, আর এজন্যই আসল কথা এড়িয়ে অন্যান্য কথা বলে রহস্যটা আরো একটু বাড়িয়ে দেয়। অনুপম রায় সেই ধরনের মানুষ, এইটা আমি ঠিকই বুঝতে পারছিলাম। আমি সোফায় বসতে অনুপম রায় আমার কাছে এগিয়ে এসে বলল, দাদা চা না কফি, কোনটা? আমি তখন বললাম, অনুপম রায় আপনি আমাকে মূল ঘটনাটা বলুন,
যে কারণে আসলে আমাকে এইভাবে ইমার্জেন্সি ডাকা হয়েছে। তা আবার আপনার চিঠিতে রক্তের ছাপ ছিল। আমি বুঝতে পারছি খুব ভয়াবহ কিছু হয়েছে। চা কফি পরে পান করলেও চলবে, আপনি বসুন আমার সামনে। অনুপম রায় এক ফালে হাসি দিয়ে বললেন, দেখুন মহাশয়, পুরো ঘটনাটা বলবো বলেই বলছি চা না কফি। কারণ আমি আপনাকে যে ঘটনাটা বলবো এটা যেমন দুঃখজনক ঠিক তেমনই খুব বেশি ভয়ঙ্কর। আর এতটুকু আন্দাজ করতে পারেন এই সমস্যাটা শুধুমাত্র আমি বাবা বলে আপনার কাছে সমাধান চাইছি। না হলে আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো বা। এতটুকু বলেই অনুপম রায় গাল শক্ত হয়ে গেল আর বাম দিকে সেই দরজাটার দিকে তাকালেন, যে দরজার নিচ দিয়ে রক্ত বেরিয়ে আসছিল, আর কট কট করে বললেন, নিজে ওর গলাটা টিপে মেরে ফেলতাম। আমি তার উত্তেজনা দেখে বললাম, ও অনুপম, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আপনি ঠিক আছেন তো নাকি? অনুপম রায় নিজের রাগ সামনে নিয়ে বললেন, হ্যাঁ আমি দুঃখিত, একটু বেশি কথা বলে ফেললাম। তো চলুন, চা না কফি খাবেন? আমি তখন বললাম, চা হলেই চলবে, সমস্যা নেই। এরপর অনুপম রায় ধীরে ধীরে রান্নাঘরের দিকে চলে গেলেন। প্রায় 10 মিনিট অপেক্ষার পর ফিরে এলেন চা নিয়ে এবং আমার ঠিক সামনে এসে বললেন, শুরু করুন চা। আমি চায়ে চুমুক দিলাম। লক্ষ্য করলাম ভদ্রলোক একটা সিগারেট ধরালেন। আমিও আমার নিজের পকেট থেকে একটা ব্যানসন সিগারেট ধরিয়ে ফেললাম। এরপর বললাম, এবার শুরু করুন তাহলে। অনুপম রায় বললেন, নিশ্চয়ই অনুমেশ চ্যাটার্জি, নিশ্চয়ই। এরপর তিনি চায় আবারও চুমুক দিয়ে শুরু করলেন। ঘটনাটা শুরু হয় আজ থেকে প্রায় 6 মাস আগে থেকে। ঘটনা শুরু করবার আগে আমার পরিচয়টা একটু আপনাকে বলে নিন। আমি অনুপম রায়। আমার বয়স এই মুহূর্তে 63 চলছে। আমি পেশা একজন টুকটাক পুরনো গাড়ি ব্যবসায়ী, মানে ওই যে আছে না, অপশন থেকে গাড়ি নিয়ে আবার নতুন ভাবে বিক্রি করা, এ ধরনের একজন ব্যবসায়ী বলা যেতে পারে। আর আমার স্ত্রী গত হয়েছে তাও আজ থেকে 10 বছর হতে চললো। আবার একমাত্র ছেলে দীপক রয়, ওর বয়স সে মুহূর্তে কত 23 কিংবা 24 চলছে। ও তো সমস্যাটা ওকে নেই। ঘটনা বলবার আগে ছোট্ট করে বলে দিতে চাই, দীপক ছেলে হিসেবে কিন্তু খারাপ না, বুঝলেন, কিন্তু ও ভয়ঙ্কর রাগে। ওর রাগের মাথায় যদি একবার কিছু বলে ফেলে তবে সেটা যেন করবেই। খুব বেশি জেদি। ওর ছোটবেলা থেকে খুব জেদি ছিল। আর এই জন্য দীপকের কোনো বন্ধু বেশি দিন থাকতো না ওর সাথে। ওর কোনো বন্ধু নেই বলতে গেলে, একা একাই থাকে। ওর বন্ধু বলতে একমাত্র আমি ছিলাম একজন। আমি আমার ব্যবসার কাজে সময় দিতে গিয়ে ছেলে খুব একটা সময় দিতে পারতাম না। আর এভাবে ওর মা মারা যাওয়ার পর থেকে একা একাই বড় উঠতে থাকে। আর ওকে সময় দিতে না পারাটাই কোথায় আমার ছোট কাল হয়ে দাঁড়িয়েছিল এবং আমার ছেলের জন্য। আমি অনুপম রয়কে থামিয়ে দিয়ে বললাম, দাদা, কাল হয়ে দাঁড়িয়েছে মানে? অনুপম রায় বলতে শুরু করলেন, মানেটা শুনতে থাকুন, বুঝতে পারবেন। আমি বললাম, নিশ্চয়ই নিশ্চয়ই, দুঃখিত আপনাকে মাঝখানে বিরক্ত করার জন্য। অনুপম রায় বলা শুরু করলেন, ধীরে ধীরে দীপক বড় হতে থাকে। আর আমিও আমার ব্যবসার জন্য দিনের 15 ঘন্টা অফিসে থাকতাম। আমার ব্যবসা প্রসার হচ্ছিল, ধীরে ধীরে বেশ বড় হচ্ছিল। আর এদিকে ধীরে ধীরে আমার ছেলেটাও পাড়ার কিছু বকারের ছেলের সাথে মেশা শুরু করলো। আর ধীরে ধীরে ওই যে আছে না, নেশার জগতে হারিয়ে যায়। একটা সময় এতটা খারাপ অবস্থা হয়ে গেছিল যে ইফটিসারও হয়ে যায়, বাবা যায়। আমি প্রথমত বুঝতে পেরেছিলাম ব্যাপারটা, আর ঠিক তখনই সতর্ক হওয়া খুব দরকার ছিল। আর যদি একটু সতর্ক হতাম তাহলে হয়তোবা এমন ভয়াবহ ঘটনা ঘটতো না, আর হয়তোবা এভাবে আমার জীবনটা অভিশপ্ত হয়ে যেত না। আসলে একটা কথা আছে না, বাটারফ্লাই এফেক্ট, বুঝছেন না? বাটারফ্লাই এফেক্ট সায়েন্সে বলে হয়, বাটারফ্লাই এফেক্ট হলো এমন এক এফেক্ট, যা করবেন তার ফলাফল আপনাকে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। মানে ব্যাপারটা হচ্ছে, ছোট্ট একটা ভুল সব কিছু এলোমেলো করে দিতে পারে, আবার ছোট্ট একটা পদক্ষেপ আপনার সবকিছু বিশাল করে দিতে পারে, সবকিছু সলিউশন করে দিতে পারে। আপনি যেমনটা করবেন, আপনি যদি ভালো কিছু করেন সেটা ভালো হবে, তাই না? যাই হোক, আমার ছেলে দীপক নেশাগ্রস্ত হয়ে যাওয়ার পর প্রায় সময় দেখতাম ও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরিত্যক্ত জায়গায় গিয়ে নেশা করে বেড়াতো। এই নেশার মধ্যে ছিল হেরোইন, ফেন্সিডিল
মদ্যপান আর অনেক কিছু। যদিও এই ব্যাপারগুলো আমি কখনোই জানতাম না। ওর নেশা করার ব্যাপারটা শুনেছিলাম আমারই এক প্রতিবেশীর মুখ থেকে। আর আপনি নিশ্চয়ই জানেন অনিমেষ চ্যাটার্জি, নেশা যারা করে তাদের মস্তিষ্কের উপরে কি ভয়াবহ প্রভাব পড়ে। নেশার প্রভাব কিন্তু এত সহজে যায় না। এর কারণে নেশাগ্রস্ত ব্যক্তি তাহিতে কান কি শূন্য হয়ে যায়। এমনই নেশাগ্রস্ত অবস্থায় দীপক সহ তার 3 বন্ধু মিলে একটা মেয়েকে হিপটিজিং করা শুরু করে। প্রথম প্রায় সময় সাইডটাও করতো বিভিন্নভাবে, টুকটাক ভাবে খারাপ মন্তব্য করতো, এদেরকে বিভিন্নভাবে জ্বালাতন করতো, বিরক্ত করতো। কিন্তু যতদিন যাচ্ছিল দীপকের এই হিপটিজিং ব্যাপারটা যেন কেমন যেন দ্বিগুণ হয়ে যাচ্ছিল। এবং আমি তখনও বুঝতে পারিনি বিষয়টা, এর কারণ আমি সবসময় বাইরে থাকতাম। আমি এসব ঘটনা শুনতে পারতাম আমার প্রতিবেশী বন্ধু পীযূষের কাছ থেকে। এরপর এভাবে দিন কাটছিল, আর আমার একমাত্র সোনার টুকরা ছেলেটা ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠছিল। এরপর একদিন আমার ছেলে সহ সে 3 বন্ধু সে মেয়েটার পথ রোধ করে ফেলে ও মেয়েটাকে জড়িয়ে ধরে ফেলে, আর তাকে তার বাকি 3 বন্ধু সামনে হেনস্থা করা শুরু করে দিল। আর এই পুরো ঘটনাটা এমন একটা জায়গায় ঘটেছিল যেখানে তারা নেশা করতো, ঠিক তার পাশে একটা সরু রাস্তা ছিল। সেই রাস্তায় সবসময় মোটামুটি খালি থাকতো। মেয়েটা ওই সময় কিছু না পারতে একটা কোষের চর মারে দীপককে, আর জোরে চিৎকার দেওয়া শুরু করে দেয়। এবং এত বেশি চিৎকার করে যে পাড়া প্রতিবেশীরা রীতিমতো জড়ো হয়ে যায়। দেখো দিনের বেলা এই ঘটনাটা ঘটেছিল, তাই সবাই খুব দ্রুত সেই জায়গায় চলে আসে, হাতে নাতে ধরে ফেলে এবং তাদের 3 জনকে একবার জনগণ মিলে গণপুটনি দেয়। এবং একটা সময় তাকে ধরে নিয়ে আসে আমার বাসায়। আমি আমার প্রতিবেশী পীযূষের ফোন পেয়ে দ্রুত বাসায় চলে আসি এবং জানতে পারি যে আমার ছেলেকে এভাবে করে মেরে একবার গণপটি দিয়ে আধমদ করে একেবারে বাসায় রেখে গেছে। এরপর মোটামুটি সন্ধ্যার পর মেয়েটা ও মেয়েটার বাবা আমার কাছে আসে বিচার চাইতে, এবং তারা হুমকি দিয়ে দেয় কেস করবে, থানা পুলিশ করবে। আমি মোটামুটি এই এলাকায় সম্মানিত মানুষ হওয়ার কারণে আমি তাদেরকে সে সময় কিছু অর্থ পয়সা বা জরিমানা দিয়ে চুপ করে দেখলাম। আসলে বাবা তো কি করতাম বলো, একমাত্র ছেলে এবার মানুষের সামনে লাঞ্ছিত হোক আমি চাচ্ছিলাম না, আর ও লাঞ্ছিত হলে আমিও লাঞ্ছিত হচ্ছিলাম। আমি বাধ্য হয়ে তাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা দিয়ে আমার ছেলেকে তাদের কাছ থেকে মুক্তি করি। এরপর ওই দিন রাতে আমার ছেলেকে আমি অনেক চড়তাপ্পর মারি, আর বারবার বলছিলাম সমাজে আমার বুকটা একদম ডুবিয়ে দিল তুই। আমার মা রেখে আমার ছেলে অনেক বেশি কান্না করছিল সে সময়। ওর চোখ মুখ এক ভয়ঙ্কর প্রতিশোধের নেশা যেন কাজ করছিল, যা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। ও কাঁদছিল আর ও আমাকে বলছিল, বাবা বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার কারণে তোমাকে এত বড় লাঞ্ছনার শিকার হতে হয়েছে বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, ওই মেয়ের এমন হাল করবো যা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি তুমি কেন, কেউ কল্পনা করতে পারবে না, কেউ না। আজ ওই মেয়ে কেন বলছি, তোর নাম শিখা। শিখাকে এমন এক শিক্ষা দেব ও বুঝবে কার সাথে পড়লো দিয়েছে। আমি দেবর কথা শুনে বললাম, তুই আবার ওকে বিরক্ত করবি, তুই বেরিয়ে যা বাসা থেকে, বেরিয়ে যা, তোকে আমি ছেড়ে আসতে দেখ। আমার চিৎকার শুনে দীপক একটু হালকা বললো, বাবা রিল্যাক্স, আমি এতটাও বোকা নই যে ওকে বিরক্ত করবো। এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো, কোনো দিন তোমার কাছে কোনো অভিযোগ আসবে না, এই ব্যাপারে তুমি একদম নিশ্চিত থাকতে পারো। কিন্তু আমি ওকে ছাড়বো না, মাথায় রেখো। আমি বললাম, তাহলে কি করবি? দীপক তখন বললো, ওটা সময় মতো বুঝতে পারো বাবা। ওই মেয়ে তোমাকে কষ্ট দিয়েছে না, তোমার সমাজের কাছে খারাপ করেছে না, ওর খারাপ সময় ধীরে ধীরে আসছি বাবা। ও সবার কাছে লাঞ্ছিত হবে সময় মতো, মাথায় রেখো। এতটুকু বলতেই হঠাৎ করে বিকট একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম পাশের ঘর থেকে। মানে আওয়াজটা অনেকটা এরকম যেন কোনো একটা ছেলের হাত খুব জোরে কামড়ে ধরেছে কেউ, এবং সেই কামড় থেকে উদ্ধার পাওয়ার জন্য কেউ চিৎকার করলে যেমন শোনাবে ঠিক তেমনই একটা চিৎকার, অনেক জোরে চিৎকার। এবং সেই চিৎকারের আওয়াজ পেয়ে অনুপম সাথে সাথে সেই দরজাটার দিকে তাকালো, যেটা নিচ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে
হয়ে পড়ছিল। অনুপম আর দেরি না করে দ্রুত উঠে পড়ল সোফা থেকে এবং আমাকে উদ্দেশ্য করে বলল, দুঃখিত অন্বেষাটাজি, আমি একটু আসছি, হ্যাঁ আপনি বসুন। এই বলে অনেকটা দৌড়ের মতো করে ঘরে চলে গেল অনুপম এবং সেই দরজার সামনে গিয়ে দাঁড়ালো এবং দরজাটা খুলেই ভেতরে ঢুকলো অনুপম। এরপর আরো জোরে জোরে চিৎকার করা শুরু করলো ভেতর থেকে, আর অদ্ভুতভাবে সেই দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর শুনতে পেলাম অনুপমের ভারী কণ্ঠ জোরে জোরে বকা দিচ্ছে এবং কি ভাষায় যেন কথা বলছে। মনে হচ্ছে কোনো কিছু একটা মঞ্চ পড়ছে, কেমন যেন লাগছে ব্যাপারটা। মনে হচ্ছে রস যেন আরো এক ধাপ বেড়ে গেল। আমি এমনটা ভাবছি, হঠাৎ করে আমার মাথার ভেতর থেকে কে একজন বলে উঠল, অন্বেষ, তোমার পেছনে তাকা অন্বেষ। আমি কি মনে করে যেন পেছনে তাকালাম, আর দেখতে পেলাম একটা কালো ছায়ার মতো কিছু একটা আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাওয়ায় মিশে গেল। আমি বুঝতে পারলাম আমার ভেতরে সে প্রেতটা আমাকে ধীরে ধীরে বিরক্ত করা শুরু করে দিয়েছে। এরপর হঠাৎ করে কেমন যেন আমার শরীরটা কাঁটা দিয়ে উঠলো, কোনো কারণ ছাড়াই গায়ের সমস্ত লোম খারাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যে ঘর থেকে বেরিয়ে আসবে অনুপম, কিন্তু প্রায় 45 মিনিটের বেশি সময় ধরে ভেতরে ছিলেন অনুপম। এরপর অনেক কষ্টে দরজাটা খুলে বেরিয়ে আসলো। তাকে দেখে বোঝা যাচ্ছিল খুব বেশি বিধ্বস্ত লাগছে তাকে, এবং তার পুরো শার্ট যেন ঘামে ভিজে গেছে একেবারে। অনেকটা হাঁপাতে হাঁপাতে আমার সামনে এসে বসলেন, তার নিজের পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছলেন। এরপর আমি লক্ষ্য করলাম তিনি হাঁসফাঁস করা শুরু করলেন এবং উপরে ফুল স্পিডে ফ্যান চলছে, তবুও তিনি দর দর করে ঘামছেন। অনুপম হাঁসফাঁস করতে করতে বললেন, দুঃখিত নিমেষ মশাই, একটু দেরি করে ফেললাম তাই না? আমি তার এই অবস্থা দেখে বললাম, কি বলছেন এসব? কোনো দেরি হয়নি, কোনো সমস্যা হয়নি। অনুপম, আপনি ঠিক আছেন তো নাকি? অনুপম রয় হাঁসফাঁস করতে করতে বলল, আসলে একটু প্রেশার তো, প্রেশারটা হাই হয়ে গেছে, একটু বসুন, আমি ওষুধ নিয়ে আসছি। এই বলে তিনি আবারও উঠে গেলেন সেই ডাইনিং টেবিলের দিকে এবং সেখানে গিয়ে 1 গ্লাস পানি ঢাললেন, আর তার ওষুধের প্যাকেট থেকে একটা ওষুধ নিয়ে আমার দিকে আসতে নেবেন। ঠিক এমন সময় আমি শুনতে পেলাম সেই দরজার ভেতর থেকে কেউ যেন ভারী কণ্ঠে বলে উঠল, আমি তোকে ছাড়ব না, কোনোদিন না, আমি মৃত্যু চাই, মৃত্যু। আওয়াজটা শুনে থমকে দাঁড়িয়ে গেলেন অনুপম এবং চোখ বড় বড় করে সেই দরজার দিকে তাকিয়ে আবারও ধীরে ধীরে অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে আসা শুরু করলেন আমার দিকে। এরপর অনেকটা বিধ্বস্ত হয়ে আমার সামনে এসে বসলেন এবং বললেন, আসলে দুঃখিত মশাই, আসলে কি যে বলবো। আমি বললাম, আমি বুঝতে পারছি ব্যাপারটা, আপনি ওষুধটা জলদি গিলে ফেলুন। আমি দেখলাম অনুপম ওষুধটা পানিতে দিতেই সাথে সাথে পানির সাথে মিশে গেল। এরপর সেই পানিটা সাথে সাথে গিলে ফেললেন অনুপম রয়। এর ঠিক 5 মিনিটের মধ্যেই অনুপম একদম স্বাভাবিক বোধ করা শুরু করলেন। এরপর আমি বললাম, আপনি ঠিক আছেন তো নাকি? অনুপম রয় এবার স্বাভাবিক হয়ে বললেন, হ্যাঁ এখন একটু স্বাভাবিক আছে, আসলে কি করব আমার ছেলেটা। আমি বললাম, হ্যাঁ আপনার ছেলেটা বলুন। অনুপম রয় তখন বললেন, আচ্ছা মূল ঘটনায় আসি, নাহলে কিছু বুঝতে পারবেন না। আচ্ছা কোথায় জানিয়েছিলাম আমি তখন বললাম, দীপক আপনার চর খেয়ে আপনাকে বলেছিল সে এমন কিছু করবে যে মেয়েটাকে উচিত শিক্ষা দিবে এইখান থেকে। অনুপম রয় বললেন, ও হ্যাঁ যেটা বলছিলাম, যাই হোক অনেক চ্যাটার্জি, বলো তো এই অদ্ভুত ঘটনাটা ঠিক শুরু হয় এখান থেকে, বুঝলেন? ওই ঘটনার পর প্রায় 1 মাস কেটে যায়, কিছু হয়নি, শুধু একটা পরিবর্তন দেখা গিয়েছিল। আগে যেমনটা দেখতাম সারাদিন বাইরে থাকতাম, কিন্তু ওই ঘটনার পর সে সময় ব্যাপারটা একটু ভিন্ন হওয়া শুরু করলো। আমি দীপককে দেখতাম সারাদিন বাসায় পড়ে পড়ে ঘুমাতো, আর রাত হলে বেরিয়ে পড়তো। কোথায় যাচ্ছে না যাচ্ছে কিছু বলে যেত না, সারা রাত আড্ডাবাজি করে ভোরবেলা ফিরে আসতো। আর কেমন যেন লাগতো ওকে দেখতে, কেমন যেন ভালো লাগতো না। এইভাবে ধীরে ধীরে 1 মাস কেটে যায়। 1 মাস পর মূলত ঘটনা শুরু হয়। আমি হঠাৎ করে একদিন দেখলাম দীপক কেমন যেন সারাদিন বাসার ভেতরে সময় কাটাচ্ছে। ঘর থেকে বেরো বন্ধ করে দিল, শুধু ওদের খাওয়া দাওয়ার সময় বেরোতো, টুক করে খাওয়া দাওয়া করে আবার সময় ভেতর চলে যেত। আমি কিছুদিন জিনিসটা মার্ক করলাম, এরপর তাকে জিজ্ঞেস করলাম, আমি জিজ্ঞেস করে বলতো, এমনি বাবা ভাল লাগছে না তো, এই জন্য আর কি বাসা থেকে বেরোচ্ছে না।
আমিও তখন ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম হয়তোবা ছেলেটার ভেতরে একটা পরিবর্তন এসেছে, তাই হয়তোবা এসব নেশার জগৎ থেকে ফিরে এসেছে। আর আমি তো এটাই চেয়েছিলাম, ভেবেছিলাম হয়তোবা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। ধীরে ধীরে বুঝতে পেরেছে তার বউটা, কিন্তু কে জানতো যে ধীরে ধীরে এই ব্যাপারটা ভয়াবহ একটা জায়গা নিয়ে যাচ্ছিল, সেটা আমি বুঝতে পারিনি, কল্পনাও করতে পারিনি। যাই হোক, এবার প্রায় 17 কিংবা 18টা দিন চলে গেল। একবার দেখলাম সারাদিন বাসা থেকে বের হচ্ছে না, সারাদিন বাসার ভেতরে পড়ে আছে। আমি তখন ওর দরজার সামনে গিয়ে অনেকবার ডাক দিলাম, দরজা হলো না। এরপর প্রায় 30 মিনিট পর বাইরে থেকে লোক ডেকে নিয়ে আসার পর দরজাটা ভেঙে ভেতরে ঢুকলাম। ভিতরে ঢুকে এমন একটা দৃশ্য দেখলাম, যা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি বিশ্বাস করেন, এটা কেউ প্রস্তুত থাকে না। আমি ভেতরে ঢুকে ভক করে একটা গন্ধ আমার নাকে এলো। আমি সাথে সাথে রুমাল দিয়ে নাকটা চেপে ধরলাম আর লক্ষ্য করলাম ঘরের ভেতরে বল মূত্রাগার ভরে আছে। কি বলবো, বিশ্রী অবস্থা। আর সেখান থেকে এমন বিভৎস গন্ধ আসছে। এরপর লক্ষ্য করলাম বিছানায় অর্ধ উলঙ্গ হয়ে দীপক পড়ে আছে এবং মাথাটা বিছানার একদম কোণে চলে এসেছে। মানে এক হাত সামনে এলে বিছানা থেকে সরাসরি পড়ে যাবে। আর ওর মুখ থেকে ফেনা উঠছে আর দীপক গুঙানির মতো করে কাঁপছে। মানে কেউ যদি ইলেকট্রিক শক খায় যেভাবে কাঁপাকাঁপি করে না, তেমন ভাবে কাঁপছিল দীপক। আমি আরো দেখলাম দীপকের চোখ মুখ ফ্যাকাশ হয়ে গেছে। কেউ যেন চক পাউডার দিয়ে ছিটিয়ে দিয়েছে। আর চক পাউডার দিয়ে পুরো মাথা বা মুখমণ্ডল যদি লাগিয়ে দেওয়া হয় যেন সাদা হয়ে যাবে না, সেরকম সাদা হয়ে গেছে। না ঘুমিয়ে চোখের নিচে একার কালি দাগ হয়ে গেছে। আমি ঘরে প্রবেশ করাতে দীপক অনেক কষ্টে আমার দিকে তাকালো আর বাবা বলে জোরে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। এরপর আমি আর দেরি না করে ওই রাতে আমি আর আমার সেই দুজন প্রতিবেশী মিলে ওই রাতে দীপককে হাসপাতালে ভর্তি করালাম। ডাক্তার দীপককে দেখে বলে দিয়েছিল দীপকের রক্ত শূন্যতা ধরা পড়েছে। আর খুব বেশি ভয় পার করেনি, ওভার প্যান্ডিক আনা খাওয়াতে অজ্ঞান হয়ে পড়েছে। দীপককে হাসপাতালে নিয়ে আর প্রায় 3 দিন পর ওর জ্ঞান ফিরেছিল। এরপর প্রায় 3 থেকে 4 বার রক্ত দিয়েছিলাম, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে দীপক হাসপাতালে থাকা অবস্থায় তার রক্ত শূন্যতা আবারও দেখা দিল। ডাক্তাররা অবাক হয়ে গিয়েছিল, এইভাবে একটা মানুষের দেহ থেকে রক্ত কিভাবে গায়েব হয়ে যাচ্ছে, ঘটনাটা কি? এবং তার থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে রক্ত কোনো কারণ ছাড়াই অদৃশ্য করে খেয়ে যেন চুষে চুষে খেয়ে ফেলছে, এরকম একটা ব্যাপার কাজ করছিল। আর ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ছিল। যাই হোক, এভাবে প্রায় 5 বার রক্ত দেওয়ার পর একটু সুস্থ হলে দীপক প্রায় 10 দিন পর হাসপাতাল থেকে রিলিজ করে আনা হলো বাসায়। হাসপাতালে থাকাকালীন 10 দিনে আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম কেমন হলো যেভাবে ঘরের মধ্যে পড়েছিল আর কি এমন হয়েছিল যার কারণে এত বেশি ভয় পেয়েছিল। কেমন ঘটে গেল আমার অগোচরে যে ও অজ্ঞান হয়ে গেছিল। দীপক শুধু আমাকে বলেছিল, বাবা ওটা একটা ছায়া, সারাদিন আমার মাথার আশেপাশে থাকে বাবা। ও ও ও ও আমার হাত দুটো অনেক জোরে চাপ দিয়ে ধরে আর বারবার আমার হাতের রগ ধরে টান দেয়, কি যেন একটা রগের ভিতর ঢুকিয়ে দেয়। বাবা আমি মনে হয় আর বাঁচবো না বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, ওই মেয়েটার কারণে আজ বাবা। বাবা আমি বললাম, হ্যাঁ বাবা বল, হ্যাঁ ওই মেয়েটার কারণে কি বাবা, বল 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 আমাকে, থেমে গেলি কেন, কি করেছে মেয়েটা বল। হ্যাঁ দীপক কি মনে করার জন্য চুপ করে ফেললো আর বলতো, বাবা বাবা তোমার পেছনে দাঁড়িয়ে আছে, ওটা দেখো না তাকিয়ে আছে। আমি পেছনে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না, কিচ্ছু নেই বেজে। আমি বললাম, কই বাবা কিছু তো নেই বাবা, কি হয়েছে তোর, কেমন ভাবে চিৎকার করছিস কেন, তুই কি ভয় পাচ্ছিস, আর কেন বাবা বলছিস বাবা বলতো, এমন করছিস কেন? দীপক আমাকে দেখে বারবার ডানে বামে তাকিয়ে অনেকটা উদ্ভাস্তের মতো বলতে লাগলো। অনেকটা মানসিক রোগে আক্রান্ত হল মানুষ যেভাবে আশেপাশে পাগলের মতো করে তাকায়, ঠিক সেভাবে আর চোখ পিটপিট করতেছিল আর একই সাথে চোখ টানা হয়ে যাচ্ছিল বারবার, ঠিক ওভাবে আশেপাশে করে তাকাচ্ছে। আর আমি লক্ষ্য করলাম আমার ছেলে যেন দীপক ওর পাশে যে জানালা আছে জানালার দিকে তাকিয়ে চমকে উঠলো আর অনেকটা লাফালাফি করা শুরু করলো, ছটফট করছে, ওর চোখে কে যেন কষ্ট দিচ্ছে, ওই কে যেন ধরতে আসছে, ভয় দেখাচ্ছে, ভয়ঙ্কর ভয়। আর বারবার বলছিল, বাবা বাবা ও আমাকে মেরে ফেলবে বাবা, বাবা বাবা সরাও বাবা, আমার ভয় লাগছে, আমাকে খেয়ে ফেলছে বাবা, বাবা সরাও না। দীপককে চিৎকার চেঁচামেচি দেখে নার্স ডাকলাম, তারা দ্রুত এসে দীপককে ধরে ফেললো আর দীপক
দীপক যেন মাদের মতো ছটফট ছটফট করতে লাগলো। আর একবার আমার দিকে তাকায় আর ফিক করে হাসি দিল, আবার জানালার দিকে তাকায় চিৎকার করে কান্না করে দিচ্ছে। কি যে একটা দৃশ্য অনিমেষ, সেটা যে আপনি সহ্য করতে পারবেন না। আমি তো বাবা কিভাবে সহ্য করবো, আমার একমাত্র ছেলের এই করুণ অবস্থা আমি সহ্য করতে পারছিলাম না। এদিকে নার্সরা তাকে সামলাতে গিয়ে হিমশিম কাঁদছিল রীতিমতো। আমি লক্ষ্য করলাম দীপকের শরীর শিরা উপশিরা পর্যন্ত সেই সময় দেখা যাচ্ছিল, আর বারবার চেহারাটা কেমন যেন কুচকুচে কালো হয়ে যাচ্ছিল, আবার মুহূর্তে স্বাভাবিক হয়ে যাচ্ছিল। কেমন যেন লাগছিল, একটা অদ্ভুত একটা ব্যাপার কাজ করলো। আমি এই ব্যাপারটা দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। মনে হলো কি ব্যাপার, এমন তো হবার কথা নয়। আমি ব্যাপারটা তখন আমলে নেইনি। আমি দেখলাম নার্সরা মিলে খুব শক্ত করে ওকে ধরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দীপককে ঘুম পাঠিয়ে দিলেন। এর প্রায় 30 মিনিট পর ডাক্তার আমার কাছে আসলেন আর বললেন, দেখুন ওরকম মশাই, আপনার ছেলে এই কয়দিনে তার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। যেমন ওই রক্তের শূন্যতা কিছুটা হলেও এখন স্বাভাবিক হয়েছে। এখন একটু দুর্বল আছে, কিন্তু নিয়মিত এই ওষুধগুলো সেবন করবেন, আশা করি সুস্থ হয়ে যাবে। আনন্দ বললাম, জি ডাক্তার সাহেব, অনেক অনেক শুক্রিয়া আপনাকে। ডাক্তার সাহেব কিছুটা ভ্রু কুচকে আবার বলেন, কিন্তু মশাই আমি যা বুঝতে পারছি দীপক কিছুটা মানসিক রোগে আক্রান্ত। ও বারবার ছায়া ছায়া বলছে, চিৎকার করছে। আমি এখনো বুঝতে পারছি না এমন কেন হচ্ছে। আচ্ছা, ও কি আগে কখনো এমন আচরণ করেছে? কোনো পাস্ট হিস্ট্রি আছে এরকম? আনন্দ বললাম, বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমার ছেলে এই প্রথমবারের মতো এমন করছে। তবে হ্যাঁ, ও এর আগে নেশা করেছে অনেকদিন, কিন্তু গত 1.5 মাসে একবারও সে নেশা করেনি, এটা আমি আপনাকে সাক্ষী দিয়ে বলতে পারি। একদম সুস্থ ছিল। ডাক্তার কিছুটা স্বাভাবিক হয়ে বললেন, ও আগে মানে নেশা করতো? আচ্ছা ঠিক আছে, তাহলে আর তেমন কিছু ওষুধ দিলাম না, আর ওষুধগুলো খাওয়াবেন, ঠিক আছে? আশা করি সুস্থ হবে। আমি বললাম, ঠিক আছে ডাক্তারবাবু, অনেক অনেক শুক্রিয়া আপনাকে। ডাক্তার সাহেব বললেন, আর আগামীকাল ওকে ডিসচার্জ করে দিচ্ছি আমরা। আপনি তার খেয়াল রাখবেন আর দেখবেন এরপরেও কি এরকম কোনো সমস্যা আবার নেশা করছে কিনা, ঠিক আছে? আমি বললাম, জি ডাক্তারবাবু, কিন্তু ও তো একেবারে নেশা ছেড়ে দিয়েছে, এসব ধারের কাজও নেই। ডাক্তারবাবু বললেন, আমি বুঝতে পেরেছি, তারপরেও সাবধান থাকবেন, কেমন? বললাম, ঠিক আছে ডাক্তারবাবু, অনেক শুক্রিয়া আপনাকে। এরপর আর দেরি না করে পরদিন দীপককে নিয়ে চলে আসি। বাসায় আসার প্রথম 3 দিন মোটামুটি ভালো ছিল, যদিও দুর্বল ছিল, কিন্তু একটু সুস্থ হওয়ার দিকে ছিল বলা যেতে পারে। কিন্তু 3 দিন যেতে না যেতে দীপকের অবস্থা আর কিছু আরো খারাপ হওয়া শুরু করলো। ধীরে ধীরে খাওয়া দাওয়া কমিয়ে দিল, ওর অবস্থা আবার ভয়ঙ্কর হওয়া শুরু করে দিল। ধীরে ধীরে আমার ছেলেটার চোখের নিচে কালো দাগটা যেন আরো বেড়ে চলছিল, আর বারবার কি যেন দেখে প্রচন্ড ভয় পেত, আর কেমন যেন কুকুরের মতো করে জিহ্বা বের করে নিঃশ্বাস নিত, আর মূলত নিঃশ্বাসটা কি যেন ধরে রেখেছে, গলাটা চেপ দিয়ে ধরে রেখেছে, নিঃশ্বাস নিতে পারছে না। আর দেখতাম ওর চোখ মুখ লাল হয়ে এসেছে, আর একই সাথে ওর জিহ্বা দিয়ে লালা গড়িয়ে নিচে পড়তো। আমি খাওয়া দাওয়া করতে বললে বলতো, বাবা আমি খাবো না, ও ও আমাকে বলে আমি খাবো, না হলে আমি খাবো না, আমার ভয় করে, ও আমাকে খেতে দেবে না বাবা। আমি বললাম, ও মানে কার কথা বলছিস তুই? সত্যি করে বলতো বাবা, তুই কাকে দেখছিস? আর ছায়া ছায়া কোন ছায়া সেটা বল, আর কে সে ছায়া, আর কেনই বা তোর কাছে বারবার ফিরে ফিরে আসছে? সত্যি করে বল, কোনো কিছু লুকাস না আমার কাছে বাবা। দীপক তখন বলল, বাবা ওই ছায়াটা বারবার আমার কাছে আমার মাথায় আঘাত করে, ভয়ঙ্কর একটা হাতুড়ে আছে, ওর হাতুড়ে দিয়ে আমার মাথায় আঘাত করে, খুব ধীরে ধীরে অনেকগুলো আঘাত করে, অনেকক্ষণ ধরে আঘাত করে বাবা, আমি নিতে পারতেছি না, এই যন্ত্রণা নিতে পারতেছি না। আমি বললাম, কি হাতুড়ে দিয়ে? কে বলিস? দীপক তখন বলল, হ্যাঁ বাবা আমাকে একটা হাতুড়ি দিয়ে আঘাত করে বাবা, আমার মাথায় ব্যথা হয়, অনেক ব্যথা, আমি নিতে পারছি না বাবা। এতটুকু বলি ও মাথাটা একেবারে চেপে ধরে ছটফট করতে লাগলো, আর বলল, বাবা আমাকে মারছে, বাবা আমাকে মারছে, আমি আর পারছি না বাবা, আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে বাবা। আমি লক্ষ্য করলাম যখন ও মাথাটা চেপে ধরতো তখন ওর মাথা থেকে শক্ত গড়িয়ে গড়িয়ে পড়তো। এক অলৌকিক ঘটনা এটা, কিন্তু মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই। আর লক্ষ্য করতাম ওর চোখ মুখ শুকিয়ে যেত, আর ওর চেহারাটা কেমন যেন কুচকুচে কালো হয়ে যেত, আবার স্বাভাবিক হতো, মানে একটু পরপর কেমন যেন একটা বিভীষিকাময় অবস্থা হয়ে যেত, আবারও ঠিক হয়ে যেত, আবারও সুস্থ হতো, আবারও খারাপ হয়ে যেত, এরকম একটা বাজে একটা অবস্থা হয়ে যেত। আমি এবার ডাক্তার আবারও নিয়ে এলাম। ডাক্তার দেখে বললো, ব্রেনের সিটি স্ক্যান করাতে হবে, এবং সিটি স্ক্যান করানোর পরে একটা জিনিস লক্ষ্য করলো ডাক্তার,
আর সেটা হলো অতিরিক্ত ওভার থিঙ্কিং এর কারণে ব্রেনের কিছু নার্ভ সিস্টেম দ্রুত চলছে। আর এই জন্য তেমন কিছু পেল না, না কোনো ব্রেন টিউমার, না কোনো রকম ব্রেনের সমস্যা, একদম সুস্থ। ডাক্তার বলল, আপনার ছেলে এমনিতে সুস্থ আছে, ওকে একটু ঘুমের ওষুধ খাওয়াবেন, 15 দিন পর আশা করি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? আমি ডাক্তারকে মাথা থেকে রক্ত পড়ার কারণটা জানতে চাইলে সে এই ব্যাপারে কিছুই বুঝতে পারছে না জানাই দিল। এই প্রথম নাকি তার কাছে এমন পেশেন্ট এসেছে এবং যার মাথা থেকে কোনো কারণ ছাড়াই রক্ত পড়ছে। তার কাছে এক প্রকার রহস্যময় ঘটনা। না বললাম, যাই হোক, একটা তো সমস্যার সমাধান পেয়েছি, সেটাই বা কম কি। কিন্তু এরপর আমার ছেলের পাগলামি, বিশ্বাস করুন, ধীরে ধীরে মারতে লাগলো। দিন দিন আমার ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিল আর বারবার পাগলের মতো একবার হাসে একবার কান্না করছে। কেমন চালু হয়ে গেল এটা আসলে বোঝাতে পারবো না অন্বেষ, সেটা যেটা আপনি সামনাসামনি দেখলে বুঝতে পারতেন। আমি আমার প্রতিবেশী পীযূষের সাথে পরামর্শ করলে পীযূষ আমাকে বলল, দেখ অনুপম, তোমাকে আমি চিনি গত 20 বছর ধরে। এত বছরে তোমার ছেলে সম্পর্কে আমার মোটামুটি ধারণা হয়ে গেছে। তোমার ছেলে আগে খুব জিদ্দি ছিল, খুব রাগী ছিল, আর এই জেদের কারণে তুমি নিজেও তাকে ভয় পেতে কিছু বলতে, এটা কিন্তু আমি জানি। আর যতটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে নেশাগ্রস্ত হয়ে, সেটা আর কি বলবো। আমি তখন বললাম, সে তো জানি, কি আর করার, সবার কাছে মুখ নেই এখন আর। পীযূষ বলল, তবে আমার কাছে কি মনে হয় তোমার ছিল হয়তো বা ও মেয়েটার সাথে কিছুটা পড়েছে, বুঝতে পেরেছো? এই জন্যই তার অভিশাপ হয়তো বা এমনটা হচ্ছে, হতেই তো পারে, তাই না? আমি বললাম, কি বলবো এসব বুঝিস, আমি বিশ্বাস করি না, কি বলছো না বলছো, আর মেয়েটা বা কেন করবে এসব, কি বলছো? পীযূষ তখন বলল, সেটা তো সময় হলে বলে দিবে, তবে আমার কাছে মনে হচ্ছে হিলা কোনো ডাক্তারি কাজ হবে না, একটা ভালো ওঝা দেখাও, হতে পারে ভূত প্রেত ভর করেছে ওর উপরে, হতে পারে না? এরপর পীযূষ অনেকটা আমার কানে কানে এসে বলল, ওই যে বারবার ছায়া ছায়া করে না, ওকে বিরক্ত করছে, আমার মনে হচ্ছে ভূত প্রেতের বিষয়ে আছে, ওরকম সিরিয়াসলি নাও। আমার ওর কথা শুনে কেমন যেন হঠাৎ করে মনে হলো, আসলে তো ও তো মিথ্যা বলে নাই, হতেই পারে এমন কিছু। যদি অন্বেষাটা যে সত্যি কথা বলতো, আমিও তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমি টপ রেজাল্ট করতাম সবসময়, এসব ভূত প্রেতে বিশ্বাস করতাম না কখনো, কিন্তু আমি ধার্মিক একজন মানুষ, এসব ব্যাপার অনেক বেশি ভাবাতো আমাকে। আর সেটা হলো, যদি ভূত প্রেত নাই থাকে তাহলে কেন প্রতিটা ধর্মে এসব এন্টিটি নিয়ে মানুষ এক এক সময় এক এক নামে চেনে? যেমন হিন্দু ধর্মে বলা হয়েছে ভূত বা পেতনি, ইসলাম ধর্মে এই ধরনের অদৃশ্য শক্তি বা এন্টিটিকে বলা হয় জিন বা কারিন জিন, আর খ্রিস্টান ধর্মে এদেরকে বলা হয় ডেভিল বা ডেমন। এই এন্টিটি এইভাবেই ডাকা হয়, বিভিন্ন নামে তারা পরিচিত। তার মানে এই যে যদি এই বিষয়টাকে আমি একদম উড়িয়ে দিই তাহলে ধর্মের প্রতি আমার বিশ্বাস উঠে যাবে। আমার যদি ধর্মের প্রতি বিশ্বাস নাই থাকে তাহলে আমার অস্তিত্ব কোথা থেকে এসেছে? আমি ধার্মিক মানুষ, আমি অনেকটা বাধ্য হয়ে বিশ্বাস করলাম সে সময়। আর শুধুমাত্র এই চিন্তা থেকে আমি পীযূষকে বললাম, তুমি কথাটা মন্দ বলো না পীযূষদা, কিন্তু আমি তো এসব তান্ত্রিক ওঝা দরবেশ কাউকে চিনি না। পীযূষ বলল, চিন্তা করো না অনুপম, আমি আছি না। আমার জানা মতে রমেশ বলে একজনকে চিনি আমি, রমেশ তান্ত্রিক আপনার ছেলেকে পুরোপুরি সুস্থ করে দিতে পারবেন মশাই, দেরি করবেন না, আপনি দ্রুত আপনি তার কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলুন, সে পারলে পারতে পারে। এতটুকু বলতেই আমি অনুপমকে থামিয়ে দিয়ে বললাম, কি নাম বললেন? রমেশ তান্ত্রিক। অনুপম তখন বললেন, জি মশাই, রমেশ। কেন, কোনো সমস্যা? আমি একটু মুচকি হেসে বললাম, না না কিছু না, আপনি বলুন এরপর কি হলো। অনুপম সিগারেট বের করে একটা সিগারেট ধরিয়ে আবারও বলা শুরু করলো। আমি আর দেরি না করে সেই রমেশ তান্ত্রিকের কাছে চলে গেলাম। তার কাছে যাওয়ার পর দেখলাম অনেক বড় একটা সিরিয়াল তার রাস্তা নেয়, খুব স্বাস্থ্যবান একজন তান্ত্রিক, তার মাথাটা পুরোপুরি ন্যাড়া করা, না শুনে হয়ে বসে বসে রোগী দেখছেন। আমি এরপর প্রায় 4 ঘন্টা অপেক্ষার পর তার দেখা পেলাম। সে কাঙ্ক্ষিত দরবেশ বা তান্ত্রিক যাই বলেন না কেন, যাই হোক, এরপর তাকে পুরো ঘটনাটা খুলে বললাম। উনি চোখ বন্ধ করে সব কথা শুনলেন। এরপর চোখ খুলে বিড়বিড় করে কি যেন একটা পড়লেন, ডান কাঁধে একবার ফু দিলেন, আবার তার নিজের বাম কাঁধে একবার ফু দিলেন, আর আমার উপর একটা ফু দিয়ে দিলেন। বিশ্বাস করুন পরিবেশের আছে, তার এই ফুর সাথে সাথে মনে হলো আমার এতদিনের বুকের ভেতরে আলাদা আলাদা চাপ অনুভব হতো, সে চাপটা যেন সরে গেল, হালকা হয়ে গেল, ভেতরে যেন আমি ছাড়ার কিছু নাই, কিছু একটা যেন সরে গেল আমার শরীর থেকে।
যেটা অনেক দিন ধরে ছিল আমি অনুভব করতে পারতাম। রমেশ তান্ত্রিক খুব গাঢ় কণ্ঠে বলল, দেখ অনুপম, আমি যা বুঝতে পারছি কোনো খারাপ প্রেতের নজর পড়েছে তোর ছেলের উপরে। তুই বাড়ি চলে যা, আগামীকাল তোর বাসায় আসবো, এরপর বোঝা যাবে কি হয়েছে। আমি এরপর আমার বাসার ঠিকানাটা তার অ্যাসিস্ট্যান্টের কাছে লিখে দিলাম। এরপর আর দেরি না করে ওই দিন বাসায় চলে আসলাম। এর পরের দিন রমেশ তান্ত্রিক আমার বাসায় আসলেন না। প্রায় 2 দিন হয়ে গেল, যার কারণে আমি অনেকটা বাধ্য হয়ে তার কাছে চলে গেলাম এবং গিয়ে দেখলাম আবারও আগের মতো প্রচুর সিরিয়াল, প্রচুর, এত বেশি সিরিয়াল আমি কল্পনা করিনি। এবং এই জন্যই বোধহয় গত 2 দিনে সে আসতে পারেনি। এরপর প্রায় 8 ঘন্টা, বিশ্বাস করুন 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে তার দেখা পেলাম। রমেশ আমাকে দেখে অনেকটা তড়িহড়ি করে তার ব্যাগ গুছিয়ে পানি পরা আর তেল পরা নিয়ে, আর সাথে কিছু তাবিজ নিলেন, আর দেখলাম কিছু গাছের শিকড়, এসব টুকটাক কিছু জিনিসপত্র নিলেন যা আমি জানি না, আর অনেক কিছু ছিল, সিঁদুরও ছিল, এসব নিয়ে গুছিয়ে নিলেন। আর আমাকে উদ্দেশ্য করে বললেন, দুঃখিত বর্ষায়, আমি আসলে সময় করে উঠতে পারিনি। আমি বললাম, কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে চলুন, এটা আমার জন্য অনেক বড় কৃপা হবে। এরপর ধীরে ধীরে আমরা বাসার সামনে এসে পৌঁছলাম। বাসার সামনে আসতে তান্ত্রিক কেমন যেন একটু থম মেরে দাঁড়িয়ে থাকলো। আর বাসার উপরে ছাদ আছে, ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, কি দেখছেন ওভাবে? রমেশ তান্ত্রিক আমার দিকে তাকিয়ে চমকে উঠলেন আর বিড়বিড় করে কি যেন পড়লেন, আর নিজের ডান ঘাড়ে একবার ফু দিলেন, আবারও বাম ঘাড়ে একবার ফু দিলেন এবং আমার সামনে একটা ফু দিলেন এবং আমাকে বললেন, আপনার বাসায় তো সমস্যা আছে, অনেক বড় সমস্যা। আমি বললাম, কি সমস্যা? রমেশ তান্ত্রিক বলল, বুঝতে পারছি না, তা বুঝে যাবো আশা করি। আমি বললাম, আসুন তাহলে ভেতরে আসুন। বাড়ির মেইন দরজাটা খুললাম আর ঠিক তখনই লক্ষ্য করলাম বাসার মেইন গেট দিয়ে রক্ত চুয়ে চুয়ে বেরিয়েছে। তান্ত্রিক কিছুটা ঘাবড়ে গেলেন আর বললেন, কি ব্যাপার, রক্ত কেন? এইখানে কি খুন খারাপই হয়েছে নাকি? আমি বললাম, কি বলছেন দাদা, এরকম কিছু না। আমি আর দেরি না করে দ্রুত দরজাটা খুললাম, আর দরজাটা খোলাতে দেখলাম মেঝেতে রক্তে ভরে আছে, আশেপাশে রক্ত যেন ছিটিয়ে যাচ্ছে। আমি রক্তের ধারা অনুসরণ করতে করতে দীপকের দরজার সামনে চলে গেলাম, গিয়ে দাঁড়ালাম। আমার আর বোঝার বাকি রইল না, দীপকের রুম থেকে রক্ত আসছে, তার মাথার রক্ত। দরজাটা খুলতে চোখে এলো খুব ভয়াবহ একটা দৃশ্য। দেখলাম দীপক ওর মাথাটা খুব জোরে জোরে চেপে ধরে মাটিতে লুটিয়ে ঘুমাচ্ছে আর নিজেই নিজের মাথা ফ্লোরের ভিতরে আঘাত করছে আর বলছে, আমি আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না। এবং লক্ষ্য করলাম গল গল করে রক্ত বেরিয়ে আসছে, অথচ ওর মাথা একদম অক্ষত, কোনো রকম ক্ষতের দাগ নেই। আমি আর দেরি না করে দ্রুত এক বালতি পানি নিয়ে আসলাম। পানি নিয়ে এসে শরীরে ছিটিয়ে দিলাম আর ফ্লোরটা পরিষ্কার করতে থাকলাম। দেখলাম দীপকের কুয়ানি না কিছুটা কমে গেল। এরপর রমেশ আর বেশি দেরি না করে সাথে সাথে শুরু হয়ে গেল, ব্যাগ থেকে পানির পট বের করলো এবং পানি ছিটা দিল, আর সাথে সাথে দীপকের জেগে উঠলো আর তান্ত্রিকের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। এরপর লক্ষ্য করলাম ওর চোখ হঠাৎ করে পুরোপুরি সাদা হয়ে গেল। এক অলৌকিক ঘটনা, মানে ওর চোখের কালো অংশ আছে না, সেটা পুরো সাদা হয়ে গেছে, ধবধবে সাদা হয়ে গেছে। আর চিৎকার করে বলল, রমেশ, অনেক বড় ভুল করলি তুই, আমি আসবো, আমি আসবো, মাথায় রাখিস, ভুল করে ফেললি। রমেশকে দেখলাম দেরি না করে দ্রুত পানি ছিটা দিতেই দিতে আবারও চিৎকার করলো দীপক। এরপর জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান হারানোর প্রায় 15 মিনিট পর রমেশ বেশ কয়েকবার পানি ছিটা দিতে সে জেগে উঠল আর একদম স্বাভাবিক হয়ে বলল, বাবা, বাবা কি হয়েছে বাবা? আমার মাথাটা অনেক ব্যথা করছে বাবা। রমেশ বলল, প্রেতটা ওকে ছেড়ে চলে গেছে, কিন্তু আবারও আসবে, আবারও আসবে। আমি বললাম, এখন উপায় কি? রমেশ তখন বলল, আজ রাতে আমি চোখকে বসবো আর এই প্রেতকে হাজির করব, দেখি কে প্রেত যে আমাকে হুমকি দেয়। আমি বললাম, ঠিক আছে, তাই করুন। এরপর রমেশ দেরি না করে তার যজ্ঞের জন্য যা যা জিনিসপত্র দরকার সবকিছু নিয়ে আবারও ফিরে আসলাম আমার বাসায়। ফিরতে প্রায় 3 ঘন্টা লেগে গেল। রাত তখন 3টা বাজে।
রমেশ তান্ত্রিক আমাকে বললো রাত 12টায় সে যজ্ঞ করবে। আমি রাতের খাওয়া দাওয়া দিয়ে দিলাম তাকে, সে খেয়ে নিল এবং 12টা পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। এরপর নিয়ম মাফিক রাত 12টার সময় রমেশ তান্ত্রিক তার যজ্ঞ শুরু করলো। দুটা বৃত্ত আঁকলো, একটা নিজের জন্য আর একটা ছেলের জন্য। আমার ছেলেকে ডাকলেন। আমার ছেলে দীপক রীতিমতো ভয় ভয়ে কাঁপতে কাঁপতে রমেশ তান্ত্রিকের সামনে গিয়ে বসলো এবং সে বৃত্তটার উপরে বসলো। রমেশ বলল, ভয় পেও না, আমি তাকে হাজির করবো তোমার উপরে। শুধু তোমার শরীর এবং নিজের মনকে শক্ত করো, বাকিটা আমি দেখছি। বাবা তুমি ভয় পেও না। দীপক হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এরপর রমেশ তান্ত্রিক অনেক রকম জিনিস দিয়ে এক গুচ্ছ যেটাকে বলে লাকড়ির মতো বানালো এবং অনেক রকম জিনিসের মধ্যে ছিল গাছের শিকড়, কিছু কালো কাপড়, কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস যেগুলোর নাম আমি নিজে জানি না। এরপর সেই সব কিছু জিনিস একসাথে একটা পুরাপুরি একটা লাকড়ির মতো বানায় সেখানে আগুন জ্বালিয়ে দিল এবং ভেতর থেকে তান্ত্রিক যেন বিড়বিড় 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 করে কি যেন মন্ত্র পড়ছিলেন। আর এক হাতে এক মোটা বালু নিয়ে সে বালুতে ফু দিয়ে সে বালুটা ছিটা মারতেছিল সে আগুনের ওপরে। আর অন্যদিকে চোখ বন্ধ করে বসে আছে দীপক। আর প্রায় 45 মিনিট পর এভাবে বালু পড়া ছিটানোর পর হঠাৎ করে লক্ষ্য করলাম আশেপাশের পরিবেশটা খুব গরম হয়ে এলো। এত গরম আমার কাছে মনে হচ্ছিল আমার শরীরটা পুড়ে যাবে এখনই। বুঝতে পারলাম চারিদিকটা ভারী হয়ে এসেছে, খুব বেশি ভাল লাগছে নিজের শরীরটা। আর লক্ষ্য করলাম চারিদিকটা ধোঁয়ায় ধোঁয়ায় ভরে গেল। আর হুট করে মনে হলো চারিদিকটা যেন পিনপতন নীরবতা। আর প্রায় 5 মিনিট পর নীরবতা ভেঙে একটা ফিস ফিস করা আওয়াজ আসলো আমার পুরো বাড়িতে। এত আওয়াজ আমার মাথাটা ফেটে যাচ্ছিল এই ফিস আওয়াজে। কেমন যেন আতঙ্কিত লাগছিল, ভয় লাগা শুরু করলো। বারবার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। হুট করে দেখলাম তান্ত্রিক তার চোখটা বন্ধ করে ফেললো আর বিড়বিড় করে কি যেন বললো আর দীপকের উপরে ফু দিল। আর দীপক চোখ করে ফেললো। তান্ত্রিকের দিকে তাকালো, লক্ষ্য করলাম আবারও দীপকের চোখের সাদা হয়ে এসেছে আর কুচকুচে কালো বর্ণের হয়ে এসেছে। তখনই বিড়বিড় করে কি যেন পড়ছিল। লক্ষ্য করলাম তান্ত্রিক হঠাৎ করে কাঁপতে শুরু করলো আর বারবার করে ঘেমে উঠছেন। মুহূর্তে ওনার মাথাটা শক্ত করে চেপে ধরলেন আর অনেকে জোরে চিৎকার করলেন আর চোখ খুললেন। আর দীপকের দিকে তাকিয়ে খুব আতঙ্কিত হয়ে কান্না করে বললেন, আপনি এটা কি করে সম্ভব? আপনি এখানে? দীপক খুব ভারী কণ্ঠে বলল, আমি চিনেছিস আমাকে রমেশ? এই বলে যেন খিলখিল করে হাসি দিল আর বলল, রমেশ সময় হয়ে এসেছে। রমেশ দেখলাম লাফিয়ে উঠে গেল এবং যজ্ঞ থেকে অনেকটা দৌড়ে দৌড়ের আগুনটা নিভিয়ে দিল, অনেক দ্রুত আগুন নিভিয়ে দিল এবং দৌড়ে রীতিমতো পালাতে লাগলো, ড্রয়িং রুম থেকে পালাতে লাগলো। আর এদিকে দীপক বিভৎসায় হাসি দিয়ে ওর দিকে তাকায় আছে। আমিও আর দেরি না করে অনেকটা দৌড়ে রমেশের পিছু পিছু গেট পর্যন্ত যাওয়া শুরু করলাম এবং রমেশকে আটকে ফেললাম আর বললাম, আরে 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 কোথায় যাচ্ছেন আপনি? আপনি পালিয়ে যাচ্ছেন কেন? কি হয়েছে আমাকে বলুন তো। রমেশ তখন ভয় আতঙ্কিত হয়ে কাঁপা কণ্ঠে বলল, ও অনুপম, এইটা আমি পারবো না, এইটা আমার দ্বারা সম্ভব না। এইটা কোনো প্রেত না, এইটা যেন কোনো প্রেত না, এটা সাধারণ কেউ না, ও অনেক ভয়ঙ্কর। এটা কোনো প্রেত না, এটা অন্য কিছু। আমি এটা বলতে পারবো না। আমি এটা বললে, আমি যদি এটা বলি তাহলে আমার জীবন শঙ্কিত আছে, আমাকে শেষ করে দিবে, আমার পরিবারকে শেষ করে দিবে। আমি পারবো না। আমি বললাম, উনি মানে কি? কার কথা বলছেন? এটা প্রেত না মানে তাহলে কে? রমেশ তখন বলল, আমি পারবো না এটা বলতে, আমাকে ক্ষমা করুন মশাই, আমি তার নামও বলতে পারবো না, পরিচয় বলতে পারবো না মশাই, আমার পক্ষে সম্ভব না। আমি নিজে জানি না আমি আজ বেঁচে ফিরতে পারবো কিনা। এটা আমি কি দেখলাম? আপনি বড় কোনো ওজার কাছে যান, এইসব আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আমি অনেকটা কাঁদো হয়ে বললাম, দাদা আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে বলুন তো আমি কার কাছে যাবো, বলুন না। আমি পারবো না তো, আমি আর নিতে পারছি না দাদা। আপনি যান না, আপনি যান না, আমাকে বলুন কার কাছে যাবো। আমি তো কাউকে চিনিও না। রমেশ কিছুক্ষণ চুপ করে থাকলো আর বলল,
অনিমেষ, অনিমেষ। আমি বললাম, অনিমেষ? অনিমেষ। রমেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও অনিমেষ চ্যাটার্জি। উনি পারবেন এই সমস্যার সমাধান করতে। উনি হলেন তান্ত্রিকদেরও তান্ত্রিক। উনি নিজে আমাকে সুস্থ করেছিলেন। আমি নিজে প্রেত দ্বারা আক্রান্ত হয়েছিলাম। উনি আমার মতো তান্ত্রিককে সুস্থ করেছিলেন। আমি না, উনি দেবনাথ তান্ত্রিককে সুস্থ করেছিলেন। উনি সেরাদের সেরা, এই জাহানের সেরা মানুষ। কিন্তু ওনার দেখা পাওয়া এক প্রকার অসাধ্য কাজ মশাই। ওনার দেখা পাওয়া অসাধ্য কাজ। ওনার ঠিকানা আপনি পাবেন। দেখা পাওয়াটা খুবই ভয়াবহ ব্যাপার, কিন্তু দেখা পেলে আপনার কাজ হয়ে যাবে, এটা আমি আপনাকে বলে দিব। আমি তার ঠিকানা দিয়ে দিচ্ছি। যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি যোগাযোগ করতে পারেন। যদি ভাগ্য ভালো থাকে আপনার সাথে দেখা হয়ে যাবে। আর যদি আপনি ভাগ্য না থাকে আপনি জীবনও তার সাথে দেখা করতে পারবেন, এটা সম্ভব না। আমি বললাম, প্লিজ খুব ভালো হয়, আপনি প্লিজ দিন আমাকে তার ঠিকানা। এরপর একটা কাগজে তিনি আপনার বাসার ঠিকানা দিয়ে দিলেন মশাই। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ঠিকানাটা পেয়ে পরের দিনে গিয়েছিলাম আপনার বাসায়। কিন্তু আমি জানি না এটা কিভাবে সম্ভব। আপনার বাসার ঠিকানায় গিয়ে আপনার বাসাটা খুঁজেই পেলাম না। অনেককেই আপনার বাসার ঠিকানা দিয়েছি, বলেছে আপনার বাসার নাম্বারের ভুল, এরকম বাসা নেই। আমি অনিমেষ বলে উঠলাম, কি বলেন, আমার বাসা খুঁজে পাননি? এইটা কি করে সম্ভব? অনুপম আবারও বলল, জি মশাই, সত্যি বলছি, এটাই হয়েছে। আমি মনে মনে ভাবলাম, তবে কি কোনো অদৃশ্য শক্তি বাসাটাকে দেখা দেয়নি? তাই কোনো মায়াজাল তৈরি করে দিয়েছিল? এটা কি করে সম্ভব? এর আগে অনেকবার অনেক মানুষ আমাকে এটা বলেছে যে আমার দেখা পাওয়া যায় না। তার মানে কি সে প্রেতগুলো তাদের চোখে ধাঁধা লাগিয়ে দেয়? অনুপম আবার বললেন, এরপর অনেকটা বাধ্য হয়ে আমি একটা চিঠি লিখি। ওই সময় বাসায় কোনো কিছু ছিল না, বাধ্য হয়ে আমার ছেলের মাথার রক্ত দিয়ে লিখতে বাধ্য হয়েছিলাম চিঠিটা। এখন অনিমেষ চ্যাটার্জি, আপনি শেষ ভরসা আমার। আপনি ছাড়া আর কেউ সমস্যার সুরাহা করতে পারবেন। আমি বুঝে গেছি আমার ছেলে হয়তো আর বেশি দিন বাঁচবে না, কিন্তু আমি চাই যে কিভাবে কেন এটা হলো আপনি মুক্ত করে দেন। ছেলের অবস্থা ভালো না, একদমই ভালো না মশাই, একদম ভালো না। এতটুকু বলে অনেকটা আমার হাত ধরে হাঁটু গেড়ে আমার কাছে রিকোয়েস্ট করলেন এবং কাঁদতে লাগলেন অনুপম রায়। আমি বললাম, আরে দাদা, আপনি উঠুন, হাঁটু গেড়ে বসে আছেন কেন? আমি আছি তো, আমি আছি, এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমি ওরকম কোনো ব্যক্তি না আপনি যেরকম ভাবছেন। আমি খুবই সাধারণ মানুষ, কোনো তান্ত্রিক না। আমি শুধু সমস্যা উদ্ঘাটন করি, আর কিছু কিছু জায়গায় আমি অবশ্যই সলভ করে ফেলি। আপনি চিন্তা করবেন না, আমি আছি যেহেতু, একটা না একটা সমাধান না করে আমি উঠছি না এখান থেকে। আপনি উঠুন। অনুপম রায় বলে উঠলেন, খুব খুশি হলাম মশাই, খুব খুশি হলাম। আমি বললাম, আপনার ছেলেকে একটু দেখতে চাই আমি। অনুপম রায় তখন বলল, নিশ্চয় আসুন, আমার ছেলের রুমে আসুন। আমি ধীরে ধীরে অনুপম রয়ের পিছু পিছু হাঁটা শুরু করলাম। একটা সময় ধীরে ধীরে সেই দরজার সামনে গিয়ে পৌঁছালাম। আর ঠিক তখনই আমার নাকে খুব বাজে একটা গন্ধ আসা শুরু করলো। রক্ত পচে গেলে যেমন বিচ্ছিরি একটা ভস্কা গন্ধ বের হয়, ঠিক তেমন একটা গন্ধ। অনুপম দরজাটা খুললেন, লক্ষ্য করলাম পুরো রুমটা যেন ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেল। দরজা খোলার সাথে সাথে ধোঁয়াটা যেন কমতে শুরু করলো। এরপর আমি ভেতরে প্রবেশ করলাম আর এমন এক দৃশ্যের সাক্ষী হলাম যা আজও মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। দেখলাম সারা ফ্লোরে রক্ত আর রক্তের স্রোত যেন ভরে গিয়েছে পুরো বেচাটা। অসম্ভব রকমের পাতলা একটা ছেলে, এবং শরীরের ভেতরের হাড্ডিগুলো যেন সাদা সাদা হয়ে বেরিয়ে আসছে চামড়া থেকে। মানে সত্যি কথা বলতে সমস্ত মাংস যেন শুকিয়ে গেছে তার শরীরের। এবং দীপক ছেলেটাকে দেখে মনে হচ্ছে 90 বছরের থুরথুরে একটা বুড়ো, যে কিনা অনেক বছর খায় না, অনেক মাস খায় না, না খেয়ে পুরোপুরি পাতলা হয়ে গেছে। আর বিভৎস এক দৃশ্য দেখলাম, তার শরীরের শিরা উপশিরা পুরোপুরি দেখা যাচ্ছে, লক্ষ্য করলাম। আর দীপক নামের সেই ছেলেটা পুরোপুরি অলঙ্গ হয়ে তার মাথাটা চেপে ধরে আছে আর মেঝেতে শুয়ে কাতরাচ্ছে। তার মাথা থেকে অনবরত রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু তার মাথায় কোনো ক্ষতের সৃষ্টি হচ্ছে না। আর মাথা থেকে গড়িয়ে আসা সেই রক্তে মাখামাখি করছে ছেলেটা। তার গায়ের রক্ত পচে গলে গেছে এবং এই এক বিভীষিকাময় দৃশ্য, এবং যে কোনো মানব হৃদয়কে রীতিমতো ভয় পাইয়ে দেবে। আমি অনেকটা বাধ্য হয়ে বললাম, দীপক, আমাকে শুনতে পাচ্ছ? দীপক ধীরে ধীরে আমার দিকে মাথা তুলে তাকালো। আমি দেখলাম ওর চোখ সাদা হয়ে এসেছে, আবার মুহূর্তে সাদা থেকে স্বাভাবিক হয়ে আসছে, আবার 10 সেকেন্ড পর আবারও সাদা হয়ে আসছে। আর ওর মুখ থেকে
যেন লানা গড়িয়ে পড়ছে, আর কি যেন গড় গড় করে পড়ছে। দীপককে দেখে বোঝা যাচ্ছে ওর সময় শেষ হয়ে এসেছে। খুব কম সময়, আর কিছু মুহূর্ত, আর কিছু দিন, অথবা আর কিছু মাস, এরপর শেষ, সব শেষ। এরপর আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম, খুব অদ্ভুত লাগলো ব্যাপারটা। আমি দেখলাম দীপক যে বিছানায় শুয়ে আছে তার ঠিক বাম পাশের একটা জানালা আছে, আর সেই জানালাতে স্পষ্ট দেখতে পাচ্ছি একটা কালো কুচকুচে হাত ছুঁয়ে রয়েছে সেই জানালায়। আমি আরো একটু ভালো করে দেখার চেষ্টা করলাম যে কি সে হাত, কিসের সে হাত। আর তারপরে যেটা দেখলাম সেটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি বুঝতে পারলাম একটা বন্য বাদরের হাত যেমন হয় ঠিক তেমন একটা হাত, এবং খুব বিশাল সাইজের হাত। হাতের নখগুলো কালো কুচকুচে হয়ে গেছে, আর কেমন যেন বারবার নখ দিয়ে আঁচড় কাটলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন একটা আওয়াজ হচ্ছিল, মানে স্ক্র্যাচের খচখচ আওয়াজ যেন কানে আসলো। আবার একটু পর হঠাৎ সে বিশাল হাতটা ধীরে ধীরে আমার তাকানোর সাথে সাথে মিলিয়ে যাওয়া শুরু করলো। আমি জানালার দিকে তাকিয়ে হঠাৎ করে দীপকের গড় গড় আওয়াজে আমার সম্মিত ফিরল। আমি আর দেরি না করে দীপকের চোখের দিকে তাকালাম। আমি দেখলাম ওর চোখের মনিটা ধীরে ধীরে সাদা থেকে কুচকুচে অন্ধকার হয়ে গেল। আর ঠিক এরপর অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করলাম, দীপকের ঠোঁট আর নড়ছে না, অথচ দীপক আমাকে ঠোঁট বন্ধ অবস্থায় গাঢ় কণ্ঠে বলল, অরিবেশ, আমি এসে গেছি, আমি এসে গেছি অরিবেশ। এরপর হঠাৎ করে দেখলাম এমন একটা বিষয় যা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আর হঠাৎ করে ঠিক আগের মতো করে আমার আশেপাশে সবকিছু মুহূর্তের মধ্যে যেন ধীরে ধীরে কালো হয়ে যাওয়া শুরু করলো। আর ধীরে ধীরে আমার কানের ভেতরে সে আগের মতো শো শো শব্দটা হওয়া শুরু করলো। মনে হচ্ছে কানের ভেতরে রীতিমতো ঝড় তুফান শুরু হয়ে গেছে। ঠিক আগের মতো করে ধীরে ধীরে আমাকে যেন সে চোখ দুটো সম্মোহন করে ফেলছে। আমারও ঠিক আগের মতো মনে হচ্ছিল আমার শরীর ধীরে ধীরে সে চোখের অন্ধকারে ডুবে যাচ্ছে, যে অন্ধকারে শুধু আছে মায়া আর ভয়, আর কিচ্ছু নেই। ভয়ঙ্কর এক ভয় আমাকে ধীরে ধীরে গ্রাস করতে চাচ্ছিল। হঠাৎ করে আমি এক অতল শূন্যের অন্ধকারের মধ্যে হারিয়ে গেলাম। কেমন এক বিভীষিকাময় অন্ধকার, যে অন্ধকারে নেই কোনো শেষ। কেমন যেন মনে হচ্ছিল এটাই কি মৃত্যু, যে মৃত্যু আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকছে। ধীরে ধীরে বুঝতে পারলাম আমার শরীরটা মুহূর্তে হালকা হয়ে এসেছে। আমি যেন ধীরে ধীরে ভাসতে শুরু করেছি, যা শুধুমাত্র আমি বুঝতে পারছিলাম। হঠাৎ করেই আবারও মনে হলো আমি কি আমার শরীর থেকে বেরিয়ে এসেছি। এরপর এমন এক অদ্ভুত ঘটনা ঘটলো, যে ঘটনা আজও মনে পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায় আমার। আমি দেখলাম হঠাৎ করে আমার চারিদিকে শুধু আলো আলো আর আলো, চারিদিকে যেন আলোর পরিপূর্ণতা লাভ করলো। এত আলো আমি কখনো দেখতে পাচ্ছিলাম না, এতটাই আলো ছিল, শুধু সাদা আর সাদা, চারিদিকে সাদাময়। মনে হচ্ছিল কোনো এক সাদার শূন্যতায় আমি যেন পৌঁছে গিয়েছি, এক অসীম যাত্রা করছি। মনে হচ্ছিল আমার চোখ ভেদ করে চলে গিয়েছে সে সাদা। আর ঠিক তখনই আমি প্রথমবারের মতো অনুভব করতে পারছিলাম আমার কোনো শরীর নেই, নেই কোনো প্রাণ, নেই কোনো হৃদস্পন্দন, নেই কোনো চিন্তা। শুধু জীবিত আছে আমার চেতনা, যা আজীবন বিদ্যমান থাকবে। আর এভাবে কতটা দিন কেটে গেছে, কতটা বছর পেরিয়ে গেছে আমি জানি না। শুধু বুঝতে পারছিলাম আমি কোনো এক অসীম যাত্রা শুরু করে দিয়েছি, এক সাদার শূন্যতায় বিলীন হয়ে যাচ্ছি। হঠাৎ করে সাদা থেকে একটু একটু করে অস্পষ্টভাবে দেখতে শুরু করলাম। হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে গেল যার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ধপধপে সাদা থেকে ধীরে ধীরে ধূসর হওয়া শুরু করলো সেটা। আর এরপর হঠাৎ করে সে ধূসর থেকে ভেদ করে বেরিয়ে এলো একটা হাত।
আর চারদিকে গম গম করে আওয়াজ বেরিয়ে এলো। কেউ একজন বলল, অনিমেষ এসো, বেরিয়ে এসো অনিমেষ, বেরিয়ে এসো। আমি কিছু বুঝতে পারছিলাম না এটা কি হচ্ছে আমার সাথে, এটা কার হাত, কিন্তু এইটা বুঝতে পারছিলাম যে আমি আওয়াজটা খুব পরিচিত, খুব কাছের কারো আওয়াজ। আমি চিন্তা করছিলাম এটা কার আওয়াজ। হঠাৎ করে আমার পেছন থেকে অনেক দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো। একজন বলল, অনিমেষ যেও না অনিমেষ, তুমি ভুল করছো, এই ভুল করো না অনিমেষ, যেও না। আমি পেছনের আওয়াজটা চিন্তা করতে করতেই হঠাৎ করে হাতের দিকে তাকিয়ে দেখলাম সে হাতের আশেপাশে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পৃথিবী যা আমার অপেক্ষায় আছে। আমি আবারও শুনলাম সে হাত থেকে আওয়াজটা আসছে, কে যেন বলছে, অনিমেষ কি ভাবছো, ধরো অনিমেষ, আমার হাতটা ধরো, আমি এসেছি। এবার যেন আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আরে এটা তো আমার বাবার কণ্ঠ, বাবার সে চিরচেনা ভারী কণ্ঠস্বর। আমি যেন এক মুহূর্তে আবেগপ্লুত হয়ে গিয়েছিলাম। সে হাতটা ধরে ফেললাম, লক্ষ্য করলাম সে হাতটা স্পর্শ করার সাথে সাথে সেটা আমাকে ধীরে ধীরে টেনে সে কালো পৃথিবী থেকে ধীরে ধীরে টেনে আলাদা এক জগতে প্রবেশ করাতে চাচ্ছে। ধীরে ধীরে সেই ধূসর পৃথিবীটা যেন বিলীন হয়ে যাওয়া শুরু করলো। হঠাৎ আমি নিজেকে আবিষ্কার করলাম একটা সরু জগতের ভেতরে।